মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম না? যদি মানে পাকিস্তান বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন, তখন আমরা মহা চিন্তায় পড়লাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না, তারা আজও তাদের স্বার্থে। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया। এবং ভারতের উদ্দেশ্য ভালো ছিল না, সেটা তো আজকে প্রমাণ হলো। 54 বছর পরে স্বয়ং ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর কথা, এবং এটা কোনো আজে বাজে জায়গায় না, ভারতের সংসদে দেওয়া বক্তব্য। তাহলে আমরা তো এতদিন পর্যন্ত রেস্টোরেটিভ ভাবে গোলাম আজম তাহলে সঠিক ছিলেন। শেখ হাসিনা আজকে ভারতে যদি না যেতেন, উনি যদি নরওয়ে যেতেন, তাহলে কিন্তু আমরা শেখ হাসিনাকে নিয়ে এত কথা বলার সুযোগ পেতাম না। তারেক রহমান লন্ডনে ছিলেন, উনি নরওয়েতে সবকিছু সেট করেছিলেন। আপনারা সবাই জানেন শেখ রেহানার ছেলে ববি, তার ওয়াইফ নরওয়েজিয়ান, তার ওয়াইফের থ্রু দিয়ে তারা নরওয়েতে বাসা টাসা সবকিছু রেডি করে কিন্তু তারা রাখা হয়েছিল। কিন্তু শুনি শেখ মুহূর্তে কিন্তু তাকে ওখানে নেওয়া হয়নি, নেওয়ার সময় ছিল না, হয়তো তাকে ভারত নেওয়া হয়েছে। এবং ভারতে বসে উনি ভারতের তত্ত্বাবধানে, যেই ভারতের ব্যাপারে এত কথা হচ্ছে, এত রকমের কথা আজকে আমরা বলছি, তারা আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, তাহলে আমাদেরকে কিসের তাহলে আমাদেরকে সম্মান করে? তারা বলছে বাংলাদেশকে তারা স্বাধীন করেছে, কিন্তু আসলে পাকিস্তানকে বিভক্ত করেছে। এবং ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড দুই জায়গাতে তাদের সেনাবাহিনী, তাদের প্রতিরক্ষা বাহিনী লাগতো। এইটার পরে তাদের আর ইস্টার্নে কিছু লাগে না, তাদের হাজার হাজার কোটি টাকা বেঁচে গেছে। এবং সাথে বোনাস হিসেবে বাংলাদেশের, পাকিস্তানের তৎকালীন পশ্চিম পাকিস্তানের বা বাংলাদেশের যেসব জিনিস সেনাবাহিনী ব্যবহার করত, একেবারে গোলা বারুদ, ট্যাঙ্ক, ট্রাক, একেবারে ক্যান্টনমেন্টের টয়লেটের কোমরটা পর্যন্ত খুলে ওনারা নিয়ে গেছে। এবং এইটার প্রতিবাদ করার কারণেই, এই লুটপাটের প্রতিবাদ করার কারণেই মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জলিল, তাকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেন শেখ মুজিবুর রহমান, তাকে বরখাস্ত করেন। এবং উনি একমাত্র সেক্টর কমান্ডার যিনি কোনো খেতাবই পাননি, তাকে কোনো খেতাব দেওয়া হয়নি, তাকে বীরত্তম দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। এরপরেও যদি আমরা মনে করি যে এখানে এটা কিন্তু পাকিস্তান আর ইন্ডিয়ার বিষয় না, এটা হলো আমাদের জাতীয়তাবোধ, আমাদের সম্মান, আমাদের আত্মমর্যাদার বিষয়। আমি আমাদের আত্মমর্যাদার বিষয়ে যদি কথা বলি তাহলে তো আমাকে এটা স্বীকার করতেই হবে। মিথ্যা কাহিনী, মিথ্যা প্ল্যান্ড কাহিনী প্রচার করে, বৈষম্যের কথা প্রচার করে জনগণকে খেপিয়ে তুলে উনি চলে গেলেন। এবং তাজউদ্দিন আহমেদ ঐতিহাসিকভাবে প্রমাণিত, উনি ভারতের রয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং রয়ের থেকে নির্দেশনা পেতেন। উনি হলেন অস্থায়ী প্রধানমন্ত্রী। আমার তো মনে হয় এটা শেখ মুজিবের মেটিকুলাস ডিজাইন। উনি জেনে বুঝেও উনি কিন্তু আত্মসমর্পণ করেছেন। উনি নিজে নিষ্কলঙ্ক থাকতে চেয়েছেন যে আমি পাকিস্তান ভাঙার কোন কারিগর আমি হব না। তাহলে জনগণ তাকে বিশ্বাস করবে। শেখ মুজিবুর রহমান তো এটাতে ছিল না, তাজউদ্দিন আহমেদ এই রয়ের এজেন্ট, এই সবকিছু করেছে। এমনকি বড় বড় মানুষ যারা খুবই মানে পরিচিত মানুষ আমাদের বাংলাদেশে আছে, তাদের অনেকেই শেখ মুজিবুর রহমানকে এ ব্যাপারে দায়ী করেন না। তারা বলে তাজউদ্দিন আহমেদ এগুলা করেছে, তাজউদ্দিন আহমেদ সবকিছু, এগুলি ভারতের সাথে তার এগুলো যোগাযোগ সবকিছু করেছে। এটা ভুল। তাজউদ্দিন আহমেদ করেছে, শেখ মুজিবুর রহমান জানতেন এবং তিনি জেনে বুঝে যাই কিছু করেছেন। উনি 10ই জানুয়ারি যখন ফেরত আসলেন বাংলাদেশে, একটা স্বাধীন দেশে ফেরত আসলেন। আপনারা সবাই শুনেছেন সেই সিরাজুর রহমানের লন্ডনে, তৎকালীন ফেরত আসার পথে লন্ডনে সিরাজুর রহমানের সাথে সেই কথোপকথন উনি সিরাজুর রহমান বলেছেন গণমাধ্যমে, বিবিসি, যে আমি নেতাকে বললাম আমরা দেশ তো স্বাধীন করে ফেলেছি, আপনি ছিলেন না, তো কিরকম ক্ষয়ক্ষতি হলো, কি হলো? 3 লক্ষর মতো মনে হয় মারা গেছে, আমরা যেটুকু শুনেছি, এক্সাক্ট তো জানি না। সেটা তিনি পরের দিন ডেভিড ফ্রস্টের কাছে, বিখ্যাত ডেভিড ফ্রস্টের কাছে বলে দিলেন 3 মিলিয়ন। ওই 3 লক্ষকে 3 মিলিয়ন সেই মানে বুঝেননি, বোঝার ভুল অথবা শিক্ষাগত যোগ্যতার অভাব, যাই হোক, উনি বলেছেন। সেই 3 মিলিয়ন হয়ে গেল 30 লাখ। এবং 30 লাখকে যেভাবে হোক এটাকে প্রতিষ্ঠিত করতেই হবে। ভুল তো ভুলই ভাই, ভুল হতেই পারে। আমি তারপরে বলছি 30 লাখ হোক, 3 লাখ হোক, 1 লাখ হোক, 1000 হোক,
তারপরে আমাদের মুক্তিযুদ্ধের গৌরব। আমরা যদি মুক্তিযুদ্ধ করে থাকি, সত্যি সত্যি আমাদের মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে এই গৌরবটাকে যখন ভারতের পক্ষ থেকে অবমাননা করা হয়, অপমান করা হয়, নিচু করা হয়, ছোট করা হয়, তখন যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনারা তো এই এই অপমানের মধ্যে আপনারাও জড়িত। আপনারা বাংলাদেশের জাতিটাকে অপমান করলে আপনারা আনন্দ পান, কারণ আপনাদের হৃদয়ে ভারত। এটা আমার করে মনের কথা। এই জিনিসগুলি দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষের প্রতিবাদ করা উচিত, এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের সরকারের কাছে এবং ভারতের বিরোধী দলের কাছে প্রতিবাদ লিপি পাঠানো উচিত ইতিহাস বিকৃতির অভিযোগে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি রাজু ভাই একটা একটু দর্শকদের উদ্দেশ্য দেখে যে বক্তব্যটা নিয়ে আসলে আমরা কথা বলছি, এই বক্তব্যটা তারপরে এই বিষয়টা নিয়ে বলবো। আমরা মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম না? যদি মানে পাকিস্তান বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন, তখন আমরা মহা চিন্তায় পড়লাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না, তারা আজও তাদের স্বার্থে। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया। আমরা আচ্ছা, এখানে একটা বিষয় একটু রাজু ভাই বলি, যে এই বক্তব্যটা গোলাম আজমের বক্তব্য ছিল যে ভারতের সাথে ভারত এখানে এসেছে, তারা সহযোগিতা করতে আসে নাই, মূলত তাদের স্বার্থ নিয়ে এসেছিলেন। ঠিক একই বক্তব্য ইন্দিরা গান্ধীও বললেন। কিন্তু বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত বলে আসতেছিলেন যে আমাদের ভারতের কাছে আনুগত্য থাকতে হবে, প্রতিবেশী হিসেবেও তাদের কাছে আনুগত্য থাকতে হবে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে স্ত্রী বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না, প্রতিবেশীর দোহাই দিয়েও ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকেই জোরদার রাখতে চাই। যারা বাংলাদেশের সৃষ্টি থেকে বাংলাদেশকে ষড়যন্ত্র করেছেন, তাদের সঙ্গে কি আসলে আমাদের সুসম্পর্ক থাকার কোনো বইয়ে রয়েছে দেখেন? এবং গোলাম আজম সাহেবের এই যে অবজারভেশন, এই বিষয়টাকে আপনি কি ভাবছেন? এটা তো বলাই বাহুল্য, কারণ যুদ্ধ তখন যেই সংঘাতমূলক অবস্থা সৃষ্টি হয়েছিল এবং জামাতে ইসলামী সহ কিছু দল তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন, এবং তাদের কাজের যুক্তিটা আপনার গোলাম আজমের মুখে একটু খণ্ডাংশ আমরা শুনতে পেলেন, যে ওনারা ভয় করেছিলেন যে পাকিস্তানের হাত থেকে বের হয়ে ভারতের করায়ত্ত যেন বাংলাদেশ না হয়ে যায়, এবং ভারতের উদ্দেশ্য ভালো ছিল না। সেটা তো আজকে প্রমাণ হলো 54 বছর পরে। স্বয়ং ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর কথা, এবং এটা কোনো আজে বাজে জায়গায় না, ভারতের সংসদে দেওয়া বক্তব্য। তাহলে আমরা তো এতদিন পর্যন্ত রেস্টোরেটিভ ভাবে গোলাম আজম তাহলে সঠিক ছিলেন। গোলাম আজমের যে আশঙ্কা ছিল, যে কারণে তারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন, অখণ্ড পাকিস্তানের পক্ষে, সেটা তো সঠিক ছিল। সাথে সাথে আরো যেটা ইম্পর্টেন্ট, মানে পরিধানযোগ্য, এটা না বললেই না, যে ভারত সব সময় যখন ভারত স্বাধীন হয়নি, যখন আলাদা হয়নি, স্বাধীন মানে আলাদা হয়নি, 47-এর আগেও ভারতের যে যারা আছে পলিটিশিয়ান, তারা প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করে, তারাই কিন্তু তাদের মতামতটা চাপিয়ে দিত। সেই কারণেই যারা মুসলিম নেতা ছিলেন জিন্নাহ সহ, তারা বলেছেন যে এদের সাথে আর থাকা যায় না, কারণ যদি আমরা একসাথে অখণ্ড ভারত বা ইন্ডিয়া হয়, সবকিছু মিলিয়ে যখন ছিল 47-এর আগে ইন্ডিয়া ব্রিটিশের সময়, তাহলে আমরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন হিসেবে আমাদেরকে রাখবে। সেটার প্রমাণ কি জিন্নাহ সাহেব যেটা বলে চিন্তা করেছিলেন, সেটাকে এখন আজকে আপনার সামনে কি মনে হয়? বল মনে হয় আজকে কি ভারতে যেসব হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান এবং বৌদ্ধ আছে, তারা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে নাই? আপনারা দেখছেন না? এক হিন্দু ছাড়া, অথচ ভারত কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ। বিরাট বিরাট করে তারা লেখা তাদের সংবিধানে, ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সকল ধর্মের সম অধিকার, কাজে কর্মে তারা হলো হিন্দু দেশ, প্র্যাকটিক্যালি হিন্দু দেশ। অন্যান্য ধর্মের প্রতি তাদের কোনো সম্মান নাই, কোনো সৌজন্য নাই, কোনো সুযোগ তারা দেবে না অন্য কাউকে।
সেটার কারণেই তো পাকিস্তান হয়েছিল। একটা মোটামুটি ভাবে একটা অবাস্তব একটা ভৌগোলিক অবস্থানে সেটা কিন্তু হয়েছিল, হতে বাধ্য হয়েছিল ওই সময়। এবং ভারতের থেকে স্বাধীনতা, ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছে, কিন্তু ভারতের থেকে স্বাধীনতা ৪৭ সালেই কিন্তু এই অঞ্চলের লোক পেয়েছে। কারণ একসাথেই সব ছিল। আপনি একসাথে থাকার পরে আপনার আচরণ যেভাবে আমরা দেখেছি, নিপীড়ন, নির্যাতন, বৈষম্য, সেইগুলো কেন প্রচার করেন না আপনারা? আমি আওয়ামী লীগের যারা বৈষম্য, সোনার বাংলা শ্মশান কেন ইত্যাদি মিথোলজি, কল্পকাহিনী আপনারা শুনিয়েছেন, আমরা তো এখন এগুলো গবেষকদের বিভিন্ন লেখায়, বিভিন্ন তাদের গবেষণায় আমরা দেখতে পাচ্ছি